এবার ভেঙে গেল হায় আল্লাহ খালেদের মধু খাওয়ার হাড়ি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কি কোনো মধুর হাড়ি? অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে বিসিবি থেকে ১০০ কোটি টাকা অনুদান দেওয়ার অবাস্তব এবং অনৈতিক চাপ সৃষ্টির বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিসিবির সাবেক সহসভাপতি এবং পরিচালক ফারুক আহমেদ। স্টার প্লেতে দেওয়া সাক্ষাৎকারে ফারুক আহমেদ ফাঁস করেছেন কিভাবে তৎকালীন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে চাপ দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ উন্নয়নের নামে ২ কোটি টাকা সাদিক কায়েমদের হাতে তুলে দেওয়া হয়। কথায় বলে মুখে শেখ ফরিদ, বগলে ইট। আমাদের দেশের কিছু তথাকথিত সুশীল, আইন বিশেষজ্ঞ আর নিরপেক্ষতার চাদর গায়ে জড়ানো বুদ্ধিজীবীদের আসল চেহারাটা যখন ক্ষমতার আলোয় উন্মোচিত হয়, তখন লজ্জায় সাধারণ মানুষের মাথা হেট হয়ে যায়। আজ আপনাদের সামনে এমন এক চরম ভণ্ডামি, ক্ষমতার অপব্যবহার এবং প্রাতিষ্ঠানিক লুটের চেষ্টার বিস্ফোরক অভিযান নিয়ে বা খতিয়ান নিয়ে হাজির হয়েছি, যা শোনার পরে এদেশের ক্রিকেট প্রেমী এবং সাধারণ নাগরিকদের রক্ত টকবক করে ফুটতে বাধ্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি এদেশের ১৭ কোটি মানুষের কাছে একটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, কিন্তু ক্ষমতার চেয়ারে বসা কিছু মানুষের কাছে বিসিবি কি শুধুই একটা মধুর হাড়ি? দেশত্ব বটেই, বিশ্ব মানচিত্র বিসিবি আজ অন্যতম ধনী ক্রীড়া সংস্থা এবং এই ধনী ক্রীড়া সংস্থা হিসেবে দাঁড় করিয়েছে বিগত সরকার, বিশেষ করে শেখ হাসিনার সরকার কিন্তু এই বিসিবিকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছিল। আর ঠিক এই কারণেই যখনই দেশের কোনো ক্ষমতার উলটপালট হয়, তখনই এই মধুর সন্ধানে মুখে ক্রিকেট উন্নয়ন আর সংস্কারের বুলি আওড়ানো কিছু অতিথি পাখির আবির্ভাব ঘটে। ২০২৪ সালের ৫ই আগস্টের পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম ক্রীড়াঙ্গনে বুঝি এক চরম স্বচ্ছতা আসবে, কিন্তু স্বয়ং বিসিবি সাবেক সহসভাপতি এবং পরিচালক ফারুক আহমেদ স্টার প্লেতে যে ভয়ঙ্কর এবং বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন, তা পুরো ক্রীড়াঙ্গনে এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। ক্ষমতার শেষ সময় এসে নাকি তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিসিবির কাছে আচমকা ১০০ কোটি টাকার অনুদান দাবি করছিলেন। ১০০ কোটি টাকা! আজ একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মুখে সততার বুলি আওড়ানো এই পর্দার আড়ালে বিসিবির ফাগু কাণ্ড ফাঁস করার এক অনৈতিক এবং অবাস্তব চাপের বিরুদ্ধে আমি তীব্র এবং ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। দর্শক, আসুন ইতিহাসের পরস্পরা আর ক্ষমতার এই খেলাটা একটু গভীরে বোঝার চেষ্টা করি। ২০২৪ সালের ৯ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে পান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি দায়িত্ব পালন করার পর নির্বাচনের তাড়নায় হঠাৎ করে উপদেষ্টা পদ ছেড়ে দেন। আর ঠিক পরেই এক আসিফের শূন্য চেয়ারে বসেন আমাদের অতি পরিচিত টকশো মুখ, আইন বিশেষজ্ঞ বলা হয়, তথাকথিত আমি বলি ভুয়া আইন বিশেষজ্ঞ থেকে রাতারাতি ক্রিয়া নিতে নির্ধারিত বনে যাওয়া এক অন্য আসিফ। তিনি হলেন ডক্টর আসিফ নজরুল ওরফে হায় আল্লাহ খালেদ আসিফ। তিনি দায়িত্ব পালন করেছেন মাত্র ২ মাসের কিছু বেশি সময়, কিন্তু ওই যে প্রবাদ আছে না, গাছ কাটতেই বছর লাগে না, লাগে শুধু ধারালো সরঞ্জাম। কথাটা বুঝেন দর্শক, যে গাছ কাটতে কিন্তু বছর লাগে না, লাগে শুধু ধারালো সরঞ্জাম। বিসিবির মতো একটা স্বায়ত্তশাসিত সফল প্রাতিষ্ঠানিক গাছের উপর আসিফ নজরুল যেন কাজ করছেন এক চরম ধারালো এবং বিধ্বংসী অস্ত্র হয়েই। তিনি এসেই কি করলেন? ক্রিকেট প্রেমীদের দীর্ঘদিনের পরিশ্রম, পরিকল্পনা আর ত্যাগকে এক মুহূর্তে খামখেয়ালি সিদ্ধান্তে বুড়ো আঙ্গুল দেখিয়ে টি-20 বিশ্বকাপের সমস্ত স্বপ্ন ধূলিসাৎ করে দিলেন। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর কাণ্ডটি তিনি ঘটালেন পর্দার আড়ালে। ক্রিকেট বোর্ডকে তিনি নিজের ব্যক্তিগত ক্ষমতার বলির পাঠা বানিয়ে ক্ষমতার শেষ বেলায় এসে তিনি বিসিবির উপর ১০০ কোটি টাকা অনুদান দেওয়ার মতো একটি সম্পূর্ণ অবাস্তব, অনৈতিক এবং বেআইনি চাপ সৃষ্টি করলেন। কোন আইনে, কোন নীতিমালার ভিত্তিতে এই অন্তর্বর্তী উপদেষ্টা একটি স্বাধীন ক্রিকেট বোর্ডকে ফান্ড থেকে ১০০ কোটি টাকা অন্য সংস্থায় দেওয়ার নির্দেশ দিতে পারেন? এর জবাব আজ জাতিকে দিতে হবে। দর্শক, আমরা আসুন এই ফামেদ বা উনি যে প্রকাশ করেছেন, উনি কি বলছিলেন? উনি বলছিলেন যে বিস্ফোরক সাক্ষাৎকারটি প্রতিটি শব্দ আমাদের মনোযোগ দিই। ফারুক আহমেদ স্টার প্লেকে সরাসরি বলেছেন, মানে টাকা হচ্ছে এটা ইচ্ছে করলে আমরা দিতে পারি না, কারণ ২-৩ জন চাইলে পারমিশন দিতে পারে না। এটা বিসিবির ২৫ জন পরিচালক বোর্ডের ব্যাপার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি কাউকে হেল্প করে, আরেকটা ডিসিপ্লিন যদি ইমপ্রুভ করে, আমরা সবাই চাই, বাট ওকে টাকাটা সরাসরি দিবে, এটা আমি কখনোই চিন্তা করি নাই যে খুব একটা ভালো কাজ হবে।
যখন ফারুক আহমেদ সব প্রশ্ন করা হয়েছিল আসিফ নজরুলের আসল প্রপোজাল বা প্রস্তাবটা কি ছিল, ফারুক আহমেদ সরাসরি বোমা ফাটেন। তিনি বলেছেন 100 কোটি টাকা বিকেএসপি কে একবারে দিয়ে দেওয়া। আমাদের তৎকালীন স্পোর্টস অ্যাডভাইজার আসিফ নজরুল এটা দিয়ে কি দিতে বললেন, স্বর এবং আমি যদি বলি যে এর সাথে আসলে কি বিষয়টা রয়ে গেছে, মানে উনি কেন চিন্তা করলেন, চিন্তা করে দেখুন। বিসিবির টাকা বিকেএসপি কে একবারে দিয়ে দেওয়ার জন্য হুকুম জারি করলেন আমাদের সেই হায়াল্লাহ খালেদ খ্যাত সুশীল আসিফ নজরুল। এবং ফারুক আহমেদ যখন ক্রিকেট বোর্ডের স্বার্থ রক্ষা করতে তৎকালীন বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবু এবং যৌক্তিক প্রস্তাব দিলেন, তিনি বলেছেন বিকেএসপির নামে 20 কোটি টাকা একটি ফিক্সড ডিপোজিট এফডিআর করে দেওয়া হোক, আর সেখান থেকে প্রতি মাসে সুদ বা ইনকাম আসবে 18 লাখ টাকা, বছরে প্রায় 3.5 কোটি টাকা, সেটা বিকেএসপি কে দেওয়া হোক যাতে তারা সারা বছর তাদের প্রোগ্রাম চালাতে পারে। এতে বিসিবির বোর্ডের তহবিলই সুরক্ষিত থাকতো। জানিয়ে দেন মূল কোটি টাকা এভাবে সরিয়ে দান করে দেওয়া বিসিবির পক্ষে কোনোরকমই সম্ভব না। দর্শক চলুন আমরা একটু ফারুক আহমেদের মুখে শুনি সেই সাক্ষাৎকারে উনি কি বলেছেন। প্রপোজালটা কিছু তাহলে 100 কোটি টাকা একবারে বিকেএসপি দেওয়া। এটা কার প্রপোজাল? এটা টপ এন্ড স্পোর্টস অ্যাডভাইজার ছিলেন আসিফ নজরুল। হ্যাঁ, ওকে টাকাটা দিয়ে দিতে হবে, এটা আমার কাছে আমি তখন চিন্তা করি না যে খুব একটা ভালো হবে। প্রেসিডেন্টকে আমি জানিয়েছেন এটা তাদের টাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কারো কাছে এটা যেমন আবেগের জায়গা, এতে খুঁজে পান অর্থের ঝংকার। দেশে তো বিশ্ব মানচিত্রেও বিসিবি দাঁড়িয়ে অন্যতম ধনী প্রতিষ্ঠান হয়ে, তাই মধুর সন্ধানে এখানে সময় সময় আবির্ভাব ঘটে উন্নয়নের নারা লাগানো অতিথি পাখিদের। আগস্ট পরবর্তী সময়ে বিসিবিতে ক্ষমতার পালাবদলের পরম্পরা এখনো চলমান। আসিফ মাহমুদ থেকে আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের নামে হাতে ছিল দেশের ক্রীড়াঙ্গনের মানচিত্র, কিন্তু চার চোখ যেন আটকেছিল ওই বিসিবিতেই। 2024 সালের 9 আগস্ট যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান আসিফ মাহমুদ ভূঁইয়া। 16 মাস দায়িত্ব পালনের পর নির্বাচনের তাড়নায় ছেড়ে। দর্শক এখানে আরেকটা কথা বলে রাখি, এই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কিন্তু এই বিসিবি ফান্ড থেকে বা ক্রিকেট উন্নয়ন বোর্ড থেকে বা ক্রীড়া মন্ত্রী হিসেবে সে কিন্তু ব্যাপক লুটপাট বিভিন্ন জায়গায় করেছে। সেই ধরনের অভিযোগ কিন্তু আমাদের কাছে আগেও এসেছে এবং আমরা সেগুলো বিভিন্ন সময় আপনাদের সামনে তুলে ধরেছি। এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রায় হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন এই এবং বিভিন্ন মাধ্যমে। তার একটা বড় অংশ ছিল এই ক্রীড়া মন্ত্রণালয় থাকাকালীন, বিশেষ করে বিসিবি থেকে। আমরা একটু শুনি কি বলে। এরপরই এক আসিফের চেয়ারে এন ভিন্ন আসিফ দায়িত্ব পালন করেন 2 মাসের বেশি। কিন্তু ওই যে বলে না, গাছ কাটতে বছর লাগে না, লাগে শুধু ধারালো সরঞ্জাম। বিসিবির কাছের ওপর আসিফ নজরুল যেন কাজ করেছেন ধারালো অস্ত্র হয়ে। ক্রিকেটারদের দীর্ঘ পরিশ্রম কল্পনাকে বুড়াঙ্গুল দেখিয়ে যেমন টি-20 বিশ্বকাপের স্বপ্ন ভেঙে দিয়েছিলেন এক মুহূর্তের সিদ্ধান্তে, এমনি ক্রিকেট বই বানিয়ে ক্ষমতা শেষ 100 টাকা অনুদান দেওয়ার মতো অবাস্তব চাপ দিয়ে ক্ষমতার চেয়ারে বসে। এটা খুবই ইচ্ছা করলে আমরা দিতে পারতাম না। প্রথম কথা হলো দুই তিনজন কোনো ডিসিশন দিতে পারবে, ব্যাপার আছে এক। বাট মনে হয় যে ওইটা একটা খুব মানে বাংলাদেশ ক্রিকেট যদি একটা বোর্ড হয়, যদি কাউকে হেল্প করে আরেকটা ডিসিপ্লিন যদি ইমপ্রুভ করতে পারবে, আরেকটা ইনস্টিটিউশন যদি ভাজা, আমরা সবাই চাই যে বাংলাদেশি। বাট এটা তো মানে ওকে টাকাটা দিয়ে দিতে হবে, এইটা আমার কাছে আমি কখনোই চিন্তা করি না ভালো হবে। 100 কোটি টাকা একবারে বিকেট দিয়ে দেওয়া, এটা আমাদের যখন তৎকালীন অ্যাডভাইস। দর্শক আপনারা শুনলেন আসিফ নজরুলের ব্যাপারে ফারুক যেটা বললো সেটা আপনারা শুনলেন। গল্পের সবচেয়ে নোংরা এবং যে টুইস্ট সেটা হচ্ছে এখানে বন্ধুরা আপনারা শুনবেন, নিজেদের আয়ত্তে সেই ফিক্সড ডিপোজিট করা যা বা যৌক্তিক উপায়ে সাহায্য করার পরিকল্পনা একেবারেই রাজি হননি আসিফ নজরুল। কেন রাজি হননি? কারণ ফিক্সড ডিপোজিট করলে তো মূল টাকাটা ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণে থেকে যাবে, সেটা তো আর সরাসরি নিজের ক্ষমতা বলয়ের ভিতরে ইচ্ছা মতো খরচ করা যাবে না। যখন 100 কোটি টাকা সহ সেই বিশাল আবদার বিসিবির পরিচালকদের শক্ত অবস্থানের কারণে ভেস্তে গেল, তখন আসিফ নজরুল কি করলেন? তিনি দমে যাওয়ার পাত্র নয়। শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ উন্নয়নের প্রকল্পের নাম করে নিয়ম নীতি তোয়াক্কা না করে 2 কোটি টাকা তুলে দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়ুমের হাতে। দর্শক আমি প্রশ্ন করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠের উন্নয়ন করা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব, নাকি কোনো দাতব্য চিকিৎসালয়? নাকি এটা কি মানে বিসিবি কি কোনো দাতব্য চিকিৎসালয়, নাকি সরকারের পিডব্লিউডি মন্ত্রণালয়? ক্রিকেট বোর্ডের নিজস্ব টাকা যা ক্রিকেট উন্নয়নে, স্টেডিয়াম তৈরিতে, তৃণমূল ক্রিকেটারদের পিছনে খরচ হওয়ার কথা, সেই টাকা কোন নিয়মে, কোন ক্ষমতা বলে সাদিক কায়েমদের মতো ছাত্র নেতাদের বা শিবিরের নেতাদের হাতে এই 2 কোটি টাকা তুলে দেওয়া হলো? এটি কি স্রেফ উন্নয়ন, নাকি ছাত্র রাজনীতি নিজেদের পছন্দের গ্রুপকে খুশি রাখার এক অলৌকিক ঘুষ? দর্শক কয়েকদিন আগে আমি নিউজটা আপনাদেরকে করেছিলাম যে এই 2 কোটি টাকা কিভাবে বুলবুল
শিবিরের এই নেতাদের হাতে তাদের দলীয় ফান্ড খরচ করার জন্য। কিন্তু এই মাঠের এই 2 কোটি টাকার কোনো খরচ কিন্তু এখন পর্যন্ত এই ডাকসু দেখাতে পারেনি, সাদিক ক্যামেরা কিন্তু দেখাতে পারে না। তার মানে সাদিক ক্যামেরা এই যে বিয়ে শাদী করছে, এই যে লুটপাট করছে, এই যে টাকা পয়সা, এগুলো কিন্তু এই টাকা দিয়ে কিন্তু তারা লুটপাট করে খরচ করে চলছে। সবচেয়ে লজ্জার বিষয় হলো এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে স্টার প্লের পক্ষ থেকে দিনের পর দিন বারংবার আসিফ নজরুলের সাথে মেসেজ কিংবা যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল নাকি, কিন্তু তারা কিন্তু উত্তর দেয়নি। কিন্তু ক্ষমতার চেয়ারে বসে তিনি 24 ঘন্টায় নীতি কথা শোনান, এটা তার স্টাইল। সেই আসিফ নজরুল দিনের পর দিন সম্পূর্ণ চুপ থেকেছেন, একটি কলেরও উত্তর উনি দেওয়ার সাহস পাননি। চোরের মন বোকা বলেই কি আজ তিনি গণমাধ্যমের সামনে মুখ লুকাচ্ছেন? সেই প্রশ্ন আমরা আপনাদের কাছে রেখে গেলাম। বন্ধুরা, এই হলো সেই ব্যক্তিত্ব যিনি অতীতে হায় আল্লাহ খালেদ, এই খ্যাত এক লোক যে কিনা 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে এমন আজগুবি এবং ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সস্তার জনপ্রিয়তা কামিয়েছিলেন। আজ তার এই বিসিবির কেলেঙ্কারি প্রমাণ করে যে তিনি আসলে কত বড় ভণ্ড, প্রতারক এবং দ্বিমুখী নীতির মানুষ। দেশের মানুষ যদি এখন এই ধরনের ছদ্মবেশী সুশীলদের আসল চরিত্র বুঝতে না পারে, আমাদের এই জাতির জন্য চরম দুর্ভাগ্য। এরা মুখে ইসলামের কথা বলে কিন্তু ভেতরে সুবিধাবাদী। অনেকে তো এদেরকে গুপ্ত জামাতি, মুনাফিক বলেও ডাকছেন। কারণ এদের নীতি একটাই, ক্ষমতায় যখন থাকবো না তখন বড় বড় আদর্শের কথা বলবো, আর যখনই কোনো অসাংবিধানিক এবং অন্তর্বর্তী ক্ষমতার ছায়ায় একটা চেয়ার পেয়ে যাব, অমনি বিসিবির মতো বড় বড় প্রতিষ্ঠানে শত শত কোটি টাকা ফান্ডের উপর থাবা বসাবো। বিকেএসপির মতো একটি স্বায়ত্ত প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে ওই যে শত কোটি টাকা বদের অবাধ চেষ্টা আর তার ব্যর্থ 2 কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তুলে দেওয়া, এই জন্য এক প্রাতিষ্ঠানিক লুটের আধুনিক সংস্করণ। বন্ধুরা, আজকে এবং চাঞ্চল্য ফাঁসের পর এটা স্পষ্ট যে এই দেশে যারা সংস্কারের নামে ক্ষমতার চেয়ারে বসছিলেন তাদের অনেকেই চোখ ছিল জনগণের আমানত এবং লুটের দিকে। ফারুক আহমেদ এই সৎ এবং সাহসী বক্তব্য প্রমাণ করে যে বিসিবির ভিতরে এখনো কিছু মানুষ হয়তো রয়েছেন যারা প্রতিষ্ঠানের স্বার্থকে নিজের ক্যারিয়ারের চেয়ে বড় করেন। আমরা এই ভিডিওটির মাধ্যমে দাবি জানাচ্ছি আসিফ নজরুলের এই 100 কোটি টাকার অনৈতিক আবদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেওয়া 2 কোটি টাকা পয়সার হিসাব নিয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করা হোক। কেন তিনি সাংবাদিকদের প্রশ্ন উত্তর না দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, তার কৈফিয়ত তাকে জনগণের কাঠগড়ায় দিতেই হবে। ক্ষমতার আড়ালে বসে এই ধরনের সুশীল ভণ্ডামি এবং আমরা আর বর্ব কিনা ভবিষ্যতে, সেটা আমাদের ভাবতে হবে। দর্শক, আপনারা কি মনে করেন আসিফ নজরুলের এই বিসিবি থেকে 100 কোটি টাকা চাওয়ার উদ্দেশ্য কি, আসল উদ্দেশ্য কি ছিল? এই ছদ্মবেশী বুদ্ধিজীবীদের আসল চরিত্র কি দেশের মানুষের সামনে আরো স্পষ্ট হওয়া উচিত নয়? আপনার মূল্যবান এবং তীব্র প্রতিক্রিয়া অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে খেলাধুলার নামে এই বিশাল আর্থিক কারসাজি সত্যটি প্রতিটি মানুষের কাছে পৌঁছায়। আর এই হায়াল্লা খাদত এই বাটপার আমি শুনবো না, এমন একটা আসলে দেওয়া উচিত, মানে যাকে বলা হয় মানে যার জন্ম পরিচয় ঠিক নেই এরকম লোক, যার চরিত্র সকালে একরকম বিকালে একরকম, সেই আসিফ নজরুল ভণ্ড আসিফ নজরুলদের মতো লোকদের আমরা সবসময় যেন বয়কট করি, তাদের কাছ থেকে এই দেশের মানুষ সবাইকে জানি আমরা নিরাপদ রাখতে পারি। সেজন্য সবাই প্রতিবাদ রাখবেন এবং এদেরকে অবশ্যই সতর্ক দৃষ্টিতে নজর রাখবেন এদের সম্পর্কে। রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চোখ কান খোলা রাখুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।